সুপ্রিয় দর্শক, কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন এই অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি যাকে হাজির করেছি, যার সাথে আমি কথা বলবো, ওনার কথা খুব মুগ্ধ হয়ে শোনার মতো। মানে উনি খুব সহজ, স্বাভাবিক, সরলভাবে কথা বলেন। এজন্য আমার মনে হয় যে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের মানুষজন, বিশেষ করে যারা একটু প্রগতিবাদী, তারা ওনার কথা খুব মন দিয়ে শোনেন। নীলুফার চৌধুরী মণি। মণি আপা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমার সাথে আপনাকে অনেক অভিবাদন। আপনি আমি একটু আগে বলছিলাম যে আপনার কথাগুলো খুব সুন্দর এবং আপনি বলার সময় মানুষ খুব মুগ্ধ হয়ে শোনে। টক শোতে দেখা যায় কি বেশিরভাগ সময় মানে আমরা অনেক সময় বিরক্ত হই যে টক শোতে অ্যাটাক করে সবাই। একে অ্যাটাক করে, ও তাকে অ্যাটাক করে। আপনি কিন্তু কাউকে অ্যাটাক করেন না। আপনি কিছু তথ্যমূলক কথা বলেন বা আপনি হয়তো যেটা বলতে চান যে এটা ভালো হয়, এটা মন্দ হয়। অ্যাটাক করেন না। তারপরেও কিন্তু আপনার ফলোয়ারের সংখ্যা অনেক। এটা আপনি কি বলবেন? দেখেন, আমি আসলে টকশো বুঝি না, গল্প বুঝি না, নাটক বুঝি না। জীবনটা যেমন, আমি জীবনটাকে ঠিক তেমনই বোঝার চেষ্টা করি। একটা মানুষের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে একটা জীবন, এবং একটা সরকারের ঠিক তেমন। একটা সরকার সব দিক দিয়ে বাজে হয় না, আবার সব দিক দিয়ে ভালো হয় না। একটা দেশও ঠিক তেমন আমার কাছে। তো আমি সেই কথাগুলোকে আমি যেভাবে বুঝি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। আমি আসলে যেমন ধরেন যে একটা জায়গায় আপনার সাথে আমি কথা বলছি, লাইক আপনি অ্যাঙ্কার, আপনি 10 রকম কথা বলবেন, 10টা জিনিসই যে আমার খুব ভালো জানা তা না। 10টা জিনিসেরই যে উত্তর দিতে হবে, দ্যাট ইজ নট নেসেসারিলি। আমি তখন কি করি, যেটা আমি সবচেয়ে ভালো জানি, আমি নিজে বুঝি, আমি জনগণকে টার্গেট করে, জনগণের পালসকে টার্গেট করে আমি কথা বলার চেষ্টা করি। এতে আহ, মানে কার কতটা লাভ লস আমি জানি না, বাট আমি চেষ্টা করি। আপা, আমি একটা প্রসঙ্গ থেকে মানে যেতে চাচ্ছি যে একটা ঘটনা হলো মাঝখানে, আপনাকে অনেক ট্রল করা হলো, প্রচুর মানে বুলিং করা হলো একের পর এক, কিন্তু আপনি এটার উত্তরটা এখনও আমার মনে হয় ক্লিয়ারলি আপনি দেননি বা আপনি সুযোগ পাননি বলার। আপনি এই কথা অবশ্যই বলেন নাই, আমি সেটা শুনেছি যে সবাই বলা হচ্ছে আপনি বলছেন যে জাকাতের থেকে চাঁদাবাজি ভালো। আপনি কি এই কথা বলেছেন আদৌ? জি না, একদমই না। আপনার কথাটা আমি আসলে কি যেটা ছিল? বোঝাতে চেয়েছি, সবচেয়ে দুঃখজনক কি জানেন, বাংলাদেশটা বিশ্বকে নকল করে, কিন্তু নেগেটিভলি নকল করে। পজিটিভ নকল করলে বাংলাদেশের অবস্থান অনেক উচ্চে উঠে যেত। এরা এআই বলেন, যেটাই বলেন, উন্নত বিশ্বকে নকল করার চেষ্টা করে। ফটোকার্ড বলেন, সেটা একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখে। ওই লাইনটার আগে 5 লাইন কেটে দেয়, পরের 5 লাইন কেটে দেয়। এই যে কেটে দিয়ে নিজের কিছু স্বার্থসিদ্ধি করা, এটা সত্যিই জঘন্যতর, এবং এটার জন্য অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে বা হয়ে যায়। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে চাঁদাবাজি জিনিসটা ভীষণ খারাপ এবং শাস্তিযোগ্য অপরাধ। আমি বলতে চেয়েছিলাম যে শাস্তিযোগ্য অপরাধের যদি শাস্তি হয়, শাস্তি হওয়ার পরে তো তাকে ওই অপরাধে আর অপরাধী করা যায় না, শাস্তির পরে। আর জাকাত জিনিসটা হচ্ছে ইসলামের একটা বিধান, এবং এটাকে আমি খুব পছন্দ করি। এটা আমি যদিও এই লাইনটা বলিনি, এটা হচ্ছে গরিবের অধিকার ধনীর উপর, ধনীর কর্তব্য গরিবের উপর। তো জাকাত ধনী গরিবকে দিবে, এবং এটা দান না, এটা এটা সে তার প্রাপ্য। সেইখানে জাকাত ধনী তো ধনীকে দিতে পারে না। আমি ওই জিনিসটা বুঝিয়েছিলাম যে একটা দল, একটা গোষ্ঠী, তারা জাকাত নেন, নিয়ে তারা ওই জাকাতে A to Z তারা খরচ করেন। তারা এই যে এত কিছু, এত চকমকি দেখাচ্ছে, চলছে ফিরছে, বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে পয়সাকে লগ্নি করছে, পুঁজি খাটাচ্ছে, এই জিনিসগুলো সম্পূর্ণ জাকাত থেকে আসে। আমি এই কথাটা বলছিলাম যে ওই যে খারাপ মানুষটা বাজি করে, তার যদি শাস্তি হয়, এবং সেই খারাপ মানুষটা যে চাঁদাবাজি করে, তার চেয়েও এই যে যেটা ধনীর যে জিনিসটা, গরিবের হক হক মেরে যারা খায়, এই জিনিসটা খারাপ। আমি এই কথাটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু সেইখানের এনভায়রনমেন্টটা এমন ছিল যে আমাকে ওই জায়গাতে বুঝাতেই দেওয়া হয় নাই। তো আমি এই জায়গায় ভীষণভাবে কষ্ট পেয়েছি, এবং যারা বুঝার তারা কিন্তু ঠিকই আপনার মতো বুঝে নিয়েছেন, এবং যারা বুলিং করার তারা যে কোনো কথা আমি বললেই বুলিং করতো। কারণ আমি খেয়াল করেছি কিছুদিন যাবৎ আমি যেটা বলি সেটার উপরই বুলিং করে। লাইক আপনি দেখেন, আমি হাদি যেই হোক, যেভাবেই হোক, তার মৃত্যুটা খুব কষ্টদায়ক। পৃথিবীর কোনো মৃত্যুই ভালো কিছু না, না। না, অবশ্যই। আমি হাদির মৃত্যুতে কষ্ট পেয়েছি, এবং হাদি 2 দিন আগে আমার সাথে টকশো করেছিল মৃত্যুর, মানে গুলি খাওয়ার 2 দিন আগে। তো
আমি সেটাও বলেছি এবং একটা পর্যায়ে আমি বলেছিলাম যে আসলে হাদিকে যারা মেরেছে তারা আসলে হাদিকে, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, আমার চেয়ে আপনি আরও ভালো জানেন, তারা আসলে হাদিকে অনেকটা গিনিপিগের মতো ব্যবহার করার চেষ্টা করেছে। তো তখন ওইখানে 3টা ডাক্তার ছিল ওই শোটাতে। তো তারা বলছিল যেমন, তা আমি বললাম এই যে আপনারা ডাক্তাররা এই যে পরীক্ষা করেন যে তেলাপোকা এই সেই এগুলো যে আপনারা কাটেন আবার সেলাই করেন, ছেড়ে দেন, ওরা হেঁটে চলে যায়। হাদিকেও অনেকটা এরকম করেছিল, হাদি যেতে পারে নাই, এটাই হচ্ছে পার্থক্য। তো এই কথার জন্য আমাকে নিয়ে সমস্ত বাংলাদেশে যে বুলিং না, শুধু একটা পর্যায়ে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে তারা আলটিমেটাম দিয়েছিল যে হাদির কবর তাকে জিয়ারত করতে দিবে না যদি আমাকে এবং আজকের যিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে যদি বহিষ্কার না করে তাহলে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে ঢুকতেই দিবে না। এই যে এই জিনিসগুলো তারা জেনে বুঝে আমার সাথে এই আচরণগুলো করলো। আমার তো একটা বয়স হয়েছে, এই আচরণটা যদি একটা টিনেজারের সাথে করতো বা 20-25 বছরের যুবতীর সাথে করতো, আমি না হয়তো মনে করতাম যে হ্যাঁ এটা আসলে তারা এই সময়টা, আমার সময়টা ভালো না। বাট আমি তো, আমার বাচ্চাও তার চেয়ে বয়স, ওরকম বয়সের, সো আমার সাথে তো এই আচরণটা তাদের যায় না, করতে পারে না। তারপর আরেকটা করেছিল শিশির মনিরকে নিয়ে, যখন আমি বলেছিলাম আবরারের ব্যাপারটা যেভাবে মেরেছে, আপনি তো নাট্যকার, সো আপনি আরও ভালো বুঝবেন। সারা রাত একটা ছেলেকে পিটায় মারলো, যে কোনো মানুষের হৃদয়ে হাহাকার করার কথা, আমারও করেছিল। আমি সেই পক্ষে যখন আমি ওইটা নিয়ে স্টাডি করতে 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 গেলাম, একটা পর্যায়ে দেখলাম যে যাদের সন্তানকে মারলো, যারা বলল যে তাদের সন্তান, শিবির আখ্যায়িত করে তাকে মারা হলো, অথচ শিবিরের নাম করা আপনার অ্যাডভোকেট, সে আসামি পক্ষের অ্যাডভোকেট। এটা আমি একটুখানি বিষম খেলাম। আমি আরও 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 খবর নিতে গিয়ে দেখলাম যে ওই আসামির সমস্ত আত্মীয় স্বজন তারা জামাত করে। তো আমি যখন এই কথাটা কোনো একটা জায়গায় বললাম, তখন সমস্ত বাংলাদেশ আবার আমাকে মাপ চাইতে হবে, আমাকে মামলা করবে, এই করবে ওই করবে। যদিও আমি একজন নিজেও ছোটোখাটো অ্যাডভোকেট, মামলা করার কোনো রকম ক্লু তাদের ওইটার মধ্যে ছিল না, তো তারা করতেও পারতো না। কিন্তু তারা আমাকে যে ভোগানোটা ভুগিয়েছে, তা আমি মনে করি যে আমি অনেক সময় এটা নিয়ে প্রবলেমে পড়ি, আমার ফ্যামিলিতে প্রবলেমে পড়ি, বাইরে প্রবলেমে পড়ি, দলে কেউ কেউ প্রবলেমে পড়ি, কোথাও কোথাও। কিন্তু আমি তো সত্যের সাথে আছি। আমি এটাই মনে করি যে আমি আমার জায়গায় আমি একদম সাদা, সেইখানে যদি কেউ আমাকে ভুল বোঝে আমার কিচ্ছু করার নেই। না, আপনি সত্যের সাথে আছেন বলেই হয়তো একটা পুরস্কার আপনি পেয়েছেন। আপনি আমাদের এবারের সংসদে আপনি নারী এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং এটা 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 তো আপনার দ্বিতীয়বার। জি তো যার ফলে আপনি আইন প্রণেতা হিসাবে বা দেশ গঠনের একটা ভূমিকা তো অবশ্যই আপনি রাখতে পারবেন। এটাও আমাদের জন্য অনেক পাওয়া যে কিছুটা করা। আবার একটা জিনিস কি মনে হয় যে আমাদের সমাজটা, আপনি তো আমি যতটুকু জানি আপনার স্বাধীনতার আগে আগে আপনার জন্ম 68 সালে, জি 69-এ। 69 জামালপুরে। জি তো আমি যেটুকু জানি যে আপনি পলিটিক্স করে আসছেন, দেখে আসছেন, দেশটাকে দেখে আসছেন, একটা বড় সময় ধরেই দেখছেন। সময়টা কি আমরা একটু খারাপের দিকে যাচ্ছি আস্তে আস্তে? মানে এই যে মানুষের অসহিষ্ণুতা, বা আমি বলবো যে আগে যেটা দেখা যেত যে আমি যখন ছোট ছিলাম, ইয়াং ছিলাম, আমি কিন্তু একটা বয়স্ক লোক রাস্তা দিয়ে যেই যেত তাকে একটা সালাম দিতাম। এখন সেই সালাম তো দূরেরই থাক, বরং তার সামনে সিগারেট টিগারেট খাচ্ছে, যাতা হচ্ছে। এটা কি একটা মানে অবক্ষয় হচ্ছে না? মূল্যবোধের অবক্ষয় অবশ্যই চরম পর্যায়ে, মানে শেষের দিকে শেষের একদম দিকে, আমার হ্যাঁ। কাছে এটাই মনে হয়। এর চেয়ে মূল্যবোধের অবক্ষয় আর কোথায় থাকতে পারে? লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে, আপনি বললেন যেহেতু, আপনার একজন মানুষ অসৎ হতে পারে, যেটাই হোক, সে যদি বয়োজ্যেষ্ঠ হয়, সে যদি দেশের কোনো একটা জায়গায় যদি জনগণের মাধ্যমে যদি সে যেয়ে থাকে, তাকে তো ওই চেয়ারটার মূল্য আপনাকে দিতে হবে। আমি অনেক সময় শেখ হাসিনার সমালোচনা করেছি, কিন্তু আমি তাকে প্রধানমন্ত্রী বলেছি। এটা যে বাই হোপ অ্যান্ড ক্রোক যেভাবেই সে আসুক, সে কিন্তু প্রাইম মিনিস্টার ছিল, তাই না? তো যেহেতু সে ওইখানে ছিল, ওই চেয়ারটাকে আমি কিন্তু মিস্টার প্রাইম মিনিস্টার বা মিস্টার প্রেসিডেন্ট আমি বলতেই পারি। তো এটা বললে এমন কোনো ক্ষতি হয়ে যায় না। তো এই সম্মানটা কিন্তু আসলে পারিবারিক শিক্ষাবোধও বলা চলে। তো সেইখানে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মির্জা আব্বাস সাহেব,
ওনার যেটাই যাই হোক না কেন, এই যে ওনাকে যে বুলিং করা, ওনার এই বয়সে বুলিংটা সবাই সমানভাবে নিতে পারে না, না 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 এটা- সবাই সমানভাবে নিতে পারে না। আজকে উনি যেভাবে অসুস্থ হয়ে গেলেন, যেভাবে আমি যতটুকু ওনাকে চিনি, উনি ভীষণ হিসেব করে চলেন, মানে ওনার খাওয়া দাওয়া, চলাফেরা, ওষুধ খাওয়া, ডাক্তার দেখানো, তার কিন্তু এইভাবে এরকম হওয়ার অসুস্থ কথা হওয়ার না, কথা না। কথা না। কিন্তু উনি হয়ে গেলেন। এটা হয়তো বা তার উপরে যে প্রেশারটা, সব প্রেশার সব বয়সে সবাই নিতে পারে না। তো আপনি যে কথাটা তুললেন, আমি এটার পরিণতির কথাটা বললাম, যে পরিণতিতে কি কি হতে পারে। এই যে একটা মানুষকে বুলিংয়ের মাধ্যমে একটা মানুষকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া, তা এটা কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। কেউ আপনার কারোটা জানা যায়, কারোটা জানা যায় না। তো আজকের অবক্ষয়টা এমন জায়গায়, যদি এই অবক্ষয় এখনও যদি আপনারা না ধরতে পারেন, লাইক আমি আপনার বেশ কিছু নাটক দেখেছি, আমি সেই সুবাদে বলি, আপনাদের মতো কিন্তু অনেক নাট্যকারও আছে যাদের নাটক এই সমাজটাকে আরও ধ্বংস করে দিয়েছে। এই সমাজে কিভাবে অধপথে যেতে হয় শিখিয়েছে, কিভাবে গালাগালি করতে হয়। কিভাবে গালাগালি করতে হয়, গালাগালি যে আপনার অশুভ শিল্প, এটা শিখিয়েছে। কিভাবে ইজি গালাগালি করতে হয়, ওটাও কিন্তু আমি বলবো যে ওইখান থেকে মানুষ যখন দেখে যে এটা একটা সিনেমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আগে কি দেখতাম, যতবার একটা সিগারেট খাওয়ার সিন আসতো ছোটবেলা, আপনিও দেখেছেন, ততবার পিছন নিচে লিখে থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মানে ওইটা দেখাতে হয়েছে, তাই দেখিয়েছে, কিন্তু সতর্কীকরণটাও কিন্তু ছিল। এখন কিন্তু ওইসবের কোনো তোয়াক্কাই নেই। ওর চেয়ে বড় বড় খারাপ কিছু হচ্ছে, গালাগালি হচ্ছে, একটা মানুষকে মৃত্যুর ঝুঁকি নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু ওই ধরনের কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় সমাজটা শুধু যে আইন প্রণেতা বা রাজনীতিবিদরা সমাজটা গঠন করবে তা কিন্তু না। একটা সমাজ গঠন করার দায় কিন্তু অনেক ক্ষেত্রে একজন পরিচালকের হাতে, একজন ডাক্তারের হাতে, একজন ইঞ্জিনিয়ারের হাতে, একজন শিল্পপতির হাতে, সবার আমার হাতে। এই প্রোগ্রামে আমি প্রায় প্রায় সবাইকে একটা প্রশ্ন করি, কমন একটা প্রশ্ন করি। যদি সে ফিল্মের হয় বা সে মানে রাজনীতিবিদ হয় বা সে সাংবাদিক হয়, আমি যে প্রশ্নটা করি যে আমাদের এই যে ফিল্মের মধ্যে যে এই যে গালাগালিটা আছে, এই গালাগালিটা বন্ধের জন্য কি আপনাদের মনে হয় না বন্ধ করা উচিত? কারণ আমার বাচ্চাটা যখন আমার পাশে বসে টিভি দেখে, তখন সে যখন যদি আমাকে বলে যে এই গালিটার মানে কি, ও তো বোঝে না, ওর বয়স ধরেন ৫, ৬, ৪, ৫। হ্যাঁ, ও তো বোঝে। তখন ও যদি এটা, এবং অনেক সময় হয়তো ও ওই গালিটা দিয়ে ফেলে কাউকে। তো এই আপনার কথাটা একদম রাইট। আপনাকে আমার প্রশ্ন করার আগেই আপনি আমাকে উত্তর দিয়েছেন। সেজন্য ধন্যবাদ। আমি আপনাকে পরিণতির কথা বলছিলেন আপনি। মির্জা আব্বাস ভাইকে যে আ এই যে তাকে যে বুলিং করা, যে বুলিংটা করলো নাসিরুদ্দিন পাটোয়ারি, তার তো এই কয়েকদিন আগে যে পরিণতি হলো, টিম মেরে টেরে একদম অস্থির একটা অবস্থা, এবং সে ওখানে তার একটা ইন্টারভিউ দেখলাম, তাতে উনি কিন্তু খুব অ্যাগ্রেসিভভাবে, মানে আমার মনে হয় যে আমি সচেতনভাবে কোনো দল কখনো করিনি। আমার কোনো রেকর্ড বুকে নাই। যার জন্য আমি মনে করি যে যারা শিল্পী তাদের করা উচিত তাদের না। করা উচিত না। আমি কিন্তু অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমি কখনোই কোনো দলের সাথে যুক্ত হইনি। আমি নিউট্রাল থাকার ট্রাই করছি। নিউট্রাল, আমি হয়তো ভোট একটা দলকে দিতে পারি। আমি আপনাকেও দিতে যখন পারি। যাকে ভালো হ্যাঁ, লাগলো তখন তাকে দিয়ে দিল। আর এটা কিন্তু এমন না যে ফিক্সড একেই দিতে হবে। সেটাই। আপনি এখন ঠিক আচরণ করতেছেন। আপনাকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাবো যে উনি যে সিম্পল লাইফ লিড করছেন, এটা অনুকরণীয়। এটা কিন্তু আমাদের দেশের কেউ করে না। সেটাই। এটা বাইরের কান্ট্রিতে আমি দেখি যে, আমি পৃথিবীর অনেকগুলো দেশে গেছি। আমি দেখি যে ওখানকার নেতারা কিন্তু খুব সিম্পল লাইফ। একটা টি-শার্ট পরে বেরিয়ে চলে যায়। সে নিজের বাজারটা নিজেই করছে। সে পার্কে হাঁটে, ব্যায়াম করে। হয়তো আমাদের দেশের সিচুয়েশন নাই যে পার্কে ব্যায়াম করা যায়। কিন্তু থাকলে কিন্তু উনি তাই করতো। কিন্তু ওনাকে পর্যন্ত বলা, উনি একটা কথা বলছে, গুপ্ত বিষয় একটা কথা বলছে। তো আমার কথা যে উনি বলছে, তো উনি তো কারোর নাম ধরে বলে নাই। উনি বলছে যে গুপ্ত রাজনীতি বন্ধ করা উচিত সব জায়গা থেকে। আমি দেখলাম যে ওনাকে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে বলল যে উনি 3rd গ্রেডের এক ছাত্রদল নেতা বা কিছু। তো এই কথাগুলো আসলে মনে হয় এই কথাগুলো মানে সচেতন নাগরিক হিসাবে আমাদেরও খারাপ লাগে। সবচেয়ে দুঃখজনক কি, আমরা প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করেছি। আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম, একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, তখন এরশাদ বিরোধী আন্দোলন ছিল। তখন আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেই এনভায়রনমেন্টে আমরা যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, আজকাল যারা এই যে বাজে কথা বলে, বকাঝকা করে,
তারা আসলে সেটার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় নাই। আমরা সর্বোচ্চ গালি এরশাদ সাহেবকে দিতাম স্বৈরাচার, সর্বোচ্চ গালি। বাট এখন এই গালিটা এত সিম্পল হয়ে গেছে যে আরও আরও কত মা বাবা তুলে যে ধরনের গালিগুলো হয় এবং একটা নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে ধরনের গালি হয়, আমার মাঝে মাঝে মনে হয় মাটি দুই ভাগও আমি ঢুকে যাই। আমি একজন নারী, আমি একটা পরিণত বয়সের মধ্যে আছি, আমার তাতে এই কথাটা মনে হয়। তাহলে যারা আজকের ইয়াং জেনারেশন, যাদের দিকে আগামী বাংলাদেশ তাকিয়ে আছে, আগামী বিশ্ব তাকিয়ে আছে, তারা কিভাবে এই জায়গাটা ক্রস করে তারা বাইরে বের হবে, বাইরের আলো বাতাসে বড় হবে, আমার বুঝ আসে না এই জিনিসগুলো। না, এটা সত্যি বলছেন। আমি এটা আমাদের এক অভিনেত্রী, আমি নাম মনে পড়ছি না, উনি স্ট্যাটাস দিয়েছেন গত 2-3 দিন আগে। স্ট্যাটাসে উনি বলেছেন যে আহ, বিগত প্রধানমন্ত্রীর কথা বলেছেন যে তার অন্তর্বাস নিয়ে যেভাবে উল্লাস করে এবং এটার নিচে অনেক ধরনের কমেন্ট করেছিল। তো তারই একটা প্রভাব হচ্ছে এখন এই যে রেপ, এই যে বাচ্চাগুলো রেপ হচ্ছে, রেপের পরে খুন হচ্ছে। হয়তো উনি হয়তো ওই দলের পক্ষ হতে পারে। আমার কাছে কিন্তু এটা অযৌক্তিক মনে হলো না। আমার প্রাসঙ্গিক মনে কারণ হচ্ছে আর কি। আপনি যে জিনিসটা, যে অন্ধকারের জিনিস, হুমায়ুন আহমেদ বলতেন অন্ধকারের জিনিস অন্ধকারে থাকতে দেওয়া উচিত, আলোর জিনিস আলোতে থাকতে দেওয়া উচিত। অন্ধকারটাকে যখন আপনি আলোতে সবার সামনে খুলে দিলেন, তখন তো মানুষের মধ্যে আর আব্রু থাকলো না। এই আব্রুটার একটা, সেই আপনার প্রধানমন্ত্রী, তার বয়সটা কত ছিল, একটা বয়সেরও তো ব্যাপার বয়সের থাকে। একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তার ওই বয়সে তার আব্রু ধরে টান দেওয়ার, আমি এর চেয়ে মেরে ফেলা অনেক ভালো, এর চেয়ে। তো আমি এই কথাটা বলতে চাই যে আপনার এই জেনজি বলেন, যেটা বলেন, আমি অনেক ক্ষেত্রে তাদেরকে আমি ভীষণ ভয় পাই এই জায়গাগুলায়, যে এরা আসলে আমরাও এক সময় ওই বয়সটায় ছিলাম, আমরা তো এমন করি নাই কখনো কারোর সাথে এইভাবে এই আচরণ করি নাই, আমরাও কিন্তু সম্মান পেয়েছি অনেক বেশি। আজকে আমি সংসদ সদস্য, আমি গতবারও এই কথাটা বলেছি, সংসদ সদস্য হয়ে আমি যে সম্মানটা পেয়েছি তার চেয়ে অনেক বেশি সম্মান আমি পেয়েছি আপনার 90-এর পরে, যে 92-93 যে সরকার যে ছিল, তখন আমাদের এই ছাত্রনেত্রীদেরকে, নেতাদেরকে যে চোখে দেখা হতো, এটা কিন্তু আমরা ওই কাজগুলো করতে পেরেছিলাম বলেই দেখা হতো। এই যে সম্মানটা, তো সম্মানটা তো যার যার তারই রাখতে হয়, রক্ষা করা উচিত। আমি এদের বডি ল্যাঙ্গুয়েজ ভীষণভাবে আমি সংকুচিত হয়ে যাই এদের বডি ল্যাঙ্গুয়েজে, এদের কথা বলার ধরন, এদের গালি দেওয়াটা। এবং পৃথিবীতে আমরা আসি, চলে যাওয়ার পরে যেন আমাদের দুটো মানুষ ভালো বলে যে বড় ভালো লোক ছিল। এটা ধর্মীয়ভাবেও হলেও যেমন ভালো, তেমন আপনার সামাজিকভাবেও খুব ভালো। তো আমি যদি সারাক্ষণ আপনাকে খুবই জঘন্যভাবে কাজ করি, কথা বলি, আমাকে ভালো বলতেও তো একটা, এত মিথ্যা কথা তো বলা যায় না, ভালো বলতেও তো একটা জায়গা লাগবে। সেই জায়গাটা আসলে কেন আমরা কি তাদের দিতে পারছি না, না তারাই তাদের জায়গাটা নষ্ট করছে? আমার বোধগম্য না। আমি আপা এই ক্ষেত্রে একটা কথা বলি, যে আপনি জেনজির কথা বলেন না, একটা ইন্টারেস্টিং কথা বলি, এই একটা তথ্য থেকেই বলি আমি কথাটা, যে আমার মেয়েও কিন্তু একটা মানে জেনজিদের মধ্যে পড়ে। আমার মেয়ে এবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমিও এই কথাটাই বলেছি, আমার বাচ্চারাও তাই বলেছে। তো আমার বাচ্চাটাকে আমি ওকে জিজ্ঞেস করছি যে মা, তুমি কি কখনো এই যে তোমার ফেসবুকে, তুমি তো ফেসবুক ব্যবহার করো, তুমি কি ফেসবুকে এই যে লাইক দাও তো নিশ্চয়ই, মানে দেই, তুমি কমেন্ট করো? তো বলে আমি এখন পর্যন্ত আমি 10-12টা কমেন্ট করেছি। সেটা হচ্ছে কী ব্যাপারে, একটা সিনেমা আসছে, ও সিনেমাটার নিচে লিখছে যে, ও খুব সুন্দর ইংলিশ লেখে, ও খুব সুন্দর করে এটা ডেসক্রাইব করছে যে এই ফিল্মটা একটা ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম, এটা ভালো। আমার মেয়ে আবার খুব ভালো রাইটার, তার বইমেলাতে বইও বের হয়, সে আচ্ছা, ছোটো আচ্ছা। মানুষ কিন্তু তার বই বের হয় রেগুলার। তো একটা বইয়ের নিচে একটা রিভিউ করছে সে। তা আমি বলছি, তুমি কি দেখছো যে এরকম অনেক সময় পলিটিক্স তো তুমি দেখো, ধরেন, বলে হ্যাঁ আমি দেখি। আমি, তোমার কি কখনো ইচ্ছা হয় এটা কমেন্ট করার জন্য? তুমি তো নিশ্চয়ই এটা পলিটিক্যালি একটা কাউকে সাপোর্ট করতেই পারো। তো বললো যে আমার কাছে কমেন্ট করাটা কোনো যৌক্তিক কথা মনে হয় না। আমি বলছি, তুমি কি কমেন্ট পড়ছো? তখন ও বলে যে আমি কমেন্ট পড়তে ইচ্ছা করে না আমার। তো কারণ ওই জায়গায় গেলে এত হ্যাঁ, মানে অশুভ জিনিস থাকে। তার মানে হ্যাঁ, তার মানে এটা কিন্তু আসলে অনেক জেনজিদের মধ্যে এটা আছে, যারা ধরেন প্রগতিশীল,
ভালো, এরকম সংখ্যা কিন্তু অনেক। ওরা হয়তো চুপ থাকে। আর যারা ধরেন আমি ওদেরকে অনেকগুলো টকশোতেও বলেছি যে আমার সন্তান, দুটো সন্তানই জেনজির মধ্যে পড়ে এবং ওরাও খুব আহত হয়েছিল। ওরা যখন এই আন্দোলনটা চলেছে, ওরাও আমাকে বলেছে, যেহেতু ওরা ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়তো, ওখানে ওইভাবে ব্যবস্থা ছিল না, আমাকে বলেছে, মা তুমি আমাকে নিয়ে যাও। ছেলেটাকে আমি মাঝে মাঝে নিয়ে যেতাম। ওরা অ্যাটেন্ড করেছে। মেয়েটা বাইরে ছিল, যেখানে যেভাবে সহযোগিতা করার, লিখে টিখে ওইভাবে সহযোগিতা করেছে। কিন্তু আমি বলেছি যে আমার বাচ্চারা কখনো ড্রাইভারকে, কাজের লোককে কখনো আপনি থেকে কখনো কোনো দিন শাউট করে নাই, একটা তুমি বলে নাই। এবং আমাকে মাঝে মাঝে বলতো, আম্মু আমরা বাসায় থাকি না, তুমি মেয়েদের সাথে দুর্ব্যবহার করো না, দেশের যে অবস্থা, কখন তোমাকেই মেরে ফেলবে। হ্যাঁ, এটা পারিবারিক শিক্ষা, বা এটা 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 একদমই আমাকেই বলতো হ্যাঁ। তারা, যে কখনোই দরকার পড়লে আমরা রাখবো না, কিন্তু কখনোই এটা করো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আসেন আমার বাসার দারোয়ানের চাকরির বয়স প্রায় 13, 14, 15 বছর। তার মানে আমার বাচ্চা যখন 5-6 বছর ছিল তখন সে আসছে। আমরা জিজ্ঞেস এই করেন। প্রসঙ্গে আরও কথা বলবো। আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেল। হ্যাঁ, অনেক ভালো লাগছে কথা বলে। আমরা একটা ব্রেকে নিয়ে আবার ফিরে আসবো। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম, আমরা একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেল। একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে আবার ফিরে আসবো। কথা বলছিলাম নীলুফার চৌধুরী মণি আপার সাথে। দর্শক, কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন এই অনুষ্ঠানে আমি অঞ্জনাইজ কথা বলছিলাম। আমার সাথে কথা বলছিল নীলুফার চৌধুরী মণি। আমরা ব্রেক শেষ করলাম, ব্রেক শেষ করে আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপা অনেক সুন্দর করে কথা বলেন, আপনার কথাই শুনি। না, না, আপা, যেটা বলছিলাম, আমি যে প্রসঙ্গটা বলছিলাম, এই যে মূল্য অবক্ষয়ের যে বিষয়টা বলছিলাম, এই যে রামিসার ঘটনাটা, এটা আসলে কিন্তু বিচ্ছিন্ন একটা ঘটনা না। রামিসার ঘটনার দিনও, ওই দিন কিন্তু আহ, খুব সম্ভবত ঢাকার কাছাকাছি কোনো এক জায়গায় 8 বছরের একটা বাচ্চাকে ধর্ষিত একটা হয়েছে। মাদ্রাসার ভিতরে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। ওটা ধর্ষণই বলা যায়। তো এই মানে আমি ঠিক আমি খুব মানে এটা বলতে গেলে আমার খুব গলা ধরে আসে যে আমার মানে শিশু বাচ্চা, এদেরকে রেপ করতে হবে, রেপ করবে, এবং মানে কীভাবে এটা, মানে এটাকে, নাকি এটা কোনো পরিকল্পিত কোনো কিছু? যে আমি না হিসাব মিলাতে পারি না। যেমন ধরেন, আমি যদি হিসাব মিলাই, দেখেন একটা সময় ছিল 71-এ, আমরা হয়তো দেখি নাই ওইভাবে। 71-এ যে গানটা দেখেন, একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেটাও কিন্তু একটা নারীকেই উল্লেখ করেই ওইভাবে বলা হয়েছে। আর আমরা এখন স্বাধীনতার এই 55 বছরে আমরা কত ফুলকে একদম টুটি চেপে মেরে ফেলছি। এই যে মেরে ফেলাটা, এই যে জিঘাংসাটা, এই যে সহিংসতাটা, এটা কেন, কিসের জন্য আমি আসলে জানি না। আমি মুখ দিয়ে অনেক বলেছি যে এটা আইনের অনুশাসনের জন্য হচ্ছে, এটাও অনেকটা ঠিক। আইনের এটা লেন্দি প্রসেসে অনেক সময় আইনের ফাঁকফু করে অনেকেই সুবিধা নিয়ে নেয়, কিংবা দলীয় এক ধরনের চরমভাবে সাপোর্ট থাকে। 15.5 বছর একটা সরকার একসাথে ছিল, এত অত্যাচারের মধ্যে নিষ্পেষিত হয়েছিল যে তার দলের মানুষ দ্বারা নিগৃহীত মানুষগুলো কোনো রকম মূল্য পায় নাই। এই জিনিসটা আসলে একদিনে হয় না। তারপরে ইন্টারিম সরকার আসলো, ইন্টারিম সরকারের 18টা মাস আবার আপনার সমস্যার মধ্যে দিয়ে গেল, আরও বেশি মব বলি, সন্ত্রাস বলি, ঘটনা তো একই। এবং এই জিনিসগুলো তো আপনার সন্ত্রাসীও হচ্ছে, আপনার একজন ধর্ষিতা শুধু ধর্ষিতা হচ্ছে না, সাথে তার যেন গলাটা দিয়ে কোনো শব্দ না বেরোতে পারে, তাকে চিরস্থায়ীভাবে মেরে ফেলা হচ্ছে। এই জায়গাটায় আমি যে বলবো যে এটা কোনো চক্রান্ত বলবো, যে এটা কি হিসেব করে এইভাবে বের করা যায়, আমি বের করতে পারি না। আমার মেধা আসলে খুব কম। আমি একদম তখন আমি অসুস্থ হয়ে পড়ি যে এটা কেন হচ্ছে এবং এটা কেন ক্রমবর্ধমান হারে হচ্ছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এটাও সত্যি যে আপনার কিছু কিছু জিনিস আছে, যদি ত্বরিত অ্যাকশন না হয় সেটার কিন্তু বাড়তেই থাকে। লাইক আপনার মিডল ইস্টে এই ঘটনাগুলো ওপেন হয় না, কারণ ওইখানে আইনের শাসনটা এই জায়গায় যে এই জায়গাটায় তাকে ফাঁসিতে ঝুলাবে বা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। তো এটা সঙ্গে সঙ্গে তারা করে বলেই এই জায়গা থেকে পার পাওয়া যায় না, ওইখানে কম হয়। আবার আপনার উন্নত বিশ্বে সেখানেও কম হয়। আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম সরকারি একটা সফরে, সেখানেও শুনলাম যে একমাত্র ধর্ষণের মামলায় ওইখানে ফাঁসি হয়।
এবং সেইখানে মেয়েরা ভীষণ নিরাপদ, মানে আমাদের কিছু ছেলে মেয়েরা ওখানে পড়ে ছাত্রী হিসেবে। এক ইউনিভার্সিটিতে আমি আমাদের মেয়েদের সাথে কথা বললাম, বিভিন্ন কথা বলতে গিয়ে এই কথাটাও বললাম যে তোমাদের এখানে নিরাপত্তা কেমন, কতটুকু। তখন ওরা এই কথাগুলো বললো যে এখানে এত বেশি নিরাপদ এই এই ব্যাপারগুলোতে। তো দেখেন যে যে দেশই বলেন না কেন, উন্নত দেশ আবার বেশি ধার্মিক দেশেও কিন্তু আপনার আইনের অনুশাসন আছে। আমার দেশের কিন্তু আইনের অনুশাসন মিডল ইস্টে তো একটা ব্যাপার আমরা জানি যে মিডল ইস্টে কিন্তু এই ঘটনাটা অনেক হয়, কিন্তু ফ্লাশ বলে হতে না। দেয় না। এটা ফ্লাশ হয় না, তারা তাদের প্রয়োজনেই ফ্লাশ হয় না। এখন ফ্লাশ না হলে তো আপনার আমার কিছু করার নাই। যদি ফ্লাশ হয়ে যায় সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন, সেখানে ডাইরেক্ট অ্যাকশন। এখন আমাদের এখানে তো ফ্লাশ হচ্ছে কিন্তু বিচার ঠিক যথাযোগ্য সময়ে হচ্ছে না। যেটা এখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে 1 মাসের মধ্যে যদি এই আইনটা আনা যায়, যে এই জায়গাগুলোর 1 মাসের মধ্যে যদি বিচার হয়, বিচার হোক, বিচারের আপিলের রেজাল্ট এবং রিভিউ সবগুলো যদি হয়ে যায় 1 মাসের মধ্যে তাকে শাস্তির আওতায় আনা হওয়া উচিত আমি মনে করি। হলে আমার মনে হয় যে এটা অ্যাসিডেও কিন্তু একটা সময় বাংলাদেশে ভীষণ সমস্যা আমি এটা ছিল। আপনাকে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেই অ্যাসিড কিন্তু এখন অনেকটাই জিরো অনেকটা zero, টলারেন্সে। তো সেইখানে অ্যাসিডকে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যদি এটা করা যেতে পারে, তাহলে ওয়াই নট আপনার এই রেপটা। তো আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কালকে ছিলাম মামিসিং একটা প্রোগ্রামে, উনি ওইখানে এটা বলেছেন যে 1 মাসের মধ্যেই এর বিচার হওয়া উচিত। আমি মনে করি বিচার হবে। তো এই যে তার বিচার, সর্বোচ্চ বিচার ফাঁসি তো আগেই ছিল, তো এখনও সেটা তো অবশ্যই বহাল থাকবে। এবং 1 মাসের মধ্যে বিচার হলে আমার মনে হয় যে একটা ভয় সঞ্চার হবে। এবং এই জায়গাগুলো আপনি যেটা বললেন আমি একবারে ফেলেও দিতে চাই না যে এটা পরিকল্পিত কিনা, কিছু পরিকল্পিত কিনা, যে এই যারা এই কাজগুলো করছে তারা কিন্তু বিশেষ বিশেষ কোনো দলের আমরা এখন দেখতে পাচ্ছি। তো এটা আমি আসলে সম্পূর্ণ প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না, আমি বলছি না, তবে আমি আমলে নিচ্ছি। কিন্তু বিচারটা কি মানে আপনার কি মনে হয় যে মানে বিচারটা কি আসলে 1 মাসের মধ্যে করা সম্ভব? এটার জন্য আসলে কিছু আইনকে চেঞ্জ করতে হবে, আইনের জায়গাটায়। আসলে মুখ দিয়ে বললে আমি একজন আইনের লোক হয়ে বলতে পারি না। আইনটাকে চাইলেই আপনি, আর বাংলাদেশে আপনি জানেন সুপ্রিম কোর্ট, আপনার হাইকোর্ট, আপনার মোফাসল কোর্ট, বিভাগীয় কোর্ট, সব কোর্টগুলাই কিন্তু লক্ষ লক্ষ ফাইল জমা। তো এটা চাইলেই আপনি যদি কোনো অনুকম্পা করেন তাহলে আপনি ফাইলকে দিনের পর দিন আপনি লেন্দি করতে স্পেশাল পারেন। ট্রাইব্যুনালের স্পেশাল ট্রাইব্যুনালে সেটা করা অবশ্যই উচিত। এবং এটার জন্য যে আইনগুলো, যে এটা যদি বলে দেওয়া হয় যে এই বিচারটা 1 মাসের মধ্যে হবে, এটা কি বিএনপি করবে? বিএনপি করার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তাহলে তো করার কথাই। আর আপনি কি একটা জিনিস দেখছেন যে এই যে এই বাচ্চাটা যে মারা গেল, আমি বাচ্চাটা মারা যাওয়াতে তো অনেক শকড। মানে এই বাচ্চা কেন, এরকম যে কোনো বাচ্চা যে মারা কোনো যাওয়া বাচ্চা, এটা হয়তো আমরা ধরতে পারলাম, হ্যাঁ। যেটা ধরতে পারি নাই, যেটা জনসম্মুখে ওরকম আসে নাই, সেটা আরেকটু হলেই তো এই বাচ্চাটার কোনো হদিস পেতাম না, হয়তো 15 দিন পরে কোনোখানে কঙ্কাল পাওয়া যেত। এটাই স্বাভাবিক। যেভাবে তাকে টুকরা করা হয়েছে, তাকে কোনো একটা মাটি চাপা দিত বা কোনোখানে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলতো, এটাই করতো তারা নিয়ে যেতে পারলে। তো সেইখানে আমি বলবো যে এটার আসলে বিচারের একটা জায়গায় আমি শুধু ভয় পাই, সেটা হলো যে অনেক সময় অনেক মানে মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য জমি নিয়ে ঝগড়া, আপনার কোনো দল নিয়ে ঝগড়া, এইসবের জন্য কাউকে এরকম একটা ঘাড়ে চাপিয়ে দিতে পারে, তারা আবার না সমস্যায় পড়ে যায়। এটাও যে বাংলাদেশে হয় না তা কিন্তু না, সেটাও হয়। তো এই জায়গাটাই শুধু আমাদের ভয়, এখানে 100% সলিডনেসটা, এটা যদি আমরা পাইতাম তাহলে আমি এটার জন্য যতটুক যাওয়া লাগে আমি ততটুক পর্যন্ত কথা বলতাম। একটা জিনিস দেখেন, ওই বাচ্চাটার মারা যাওয়ার পরে আমি পোস্ট দেখলাম, একটা পোস্টের নিচে একটা না অন্তত আমি 10টা পোস্ট দেখেছি, তাতে বলা হয়েছে যে এত সাজসজ্জা কিসের, এই মেয়েটা মারা গেছে তার ছবি দিয়ে পোস্ট করছে একজন, নিচে একজন লিখছে যে এত সাজসজ্জা কিসের, ঠিকই হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা বলেন তো, একটা 7 বছরের বাচ্চা তা সাজায় কি আর না সাজায় কি? একটা ছোট্ট একটা পরীর মতো একটা ফেয়ারি আমি বলবো, সে তো আসলে সে তো অ্যাকচুয়ালি একটা দেব শিশু,
তাকে নিয়ে কথা বলার কি এটা কোনো যৌক্তিক আছে বলেন? এই বাচ্চাটা তো সেই বাচ্চা যে কিনা বাবার কাছে আবদার করেছে আমাকে একটা বোরকা কিনে দাও। তার বাবা কিন্তু এই কথাটা বলছে যে আমার কাছে একজন বলল যে 400-400 টাকার মধ্যে বোরকা পাওয়া যাবে অমুক মার্কেটে গেলে। আমি তা করি নাই, আমি 1000 টাকা দিয়ে একটা বোরকা কিনে এনে দিয়েছি। তো ও তো এই বয়সটা এমন একটা বয়স, এটা কোনো ধর্মেও নাই যে এই বয়সে কোনো সাজা যাবে না। বাচ্চাটার চোখ দুটো দেখলে মনে হয় যে পৃথিবীটাকে ওর অনেক কিছু দেওয়ার ছিল। না, এটা আবার মজার একটা ব্যাপার আছে আপা, যে আমি যে 3-4টা পোস্টের কথা বললাম, ওই 3-4টা পোস্টে আমি ঢুকছি যে এরা আসলে কারা, এরা কি এরা মানুষ ওরা ওরা ওই যে ওই তারা না, এরা 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 আমি ঢোকার পরে দেখলাম যে কিচ্ছু নাই, এরা ফেক, এরা বট আইডি, এরা এরা bot। তারা। এবং এরাই এরাই দেশটাকে আপনার সমস্যা সংকুল করার জন্য এই কাজগুলো করছে। এবং ওরা এটা বুঝতে পারছে না যে দেশটা সমস্যা সংকুল হলে বিএনপি তাও টিকে থাকবে। যত রকম অত্যাচার বিএনপির উপর দিয়ে বহু বহু অত্যাচার গিয়েছে, কিন্তু তাদের কি অবস্থা হবে আজকে? তারা বিএনপি তো এইবারের আগেও আরও 4-5 বার রাষ্ট্রীয় দায়িত্বে এসছে, তারা তো এইবারই প্রথম যে বিরোধী দলে এসেছে। তো তাদের কি হবে? তারা যে এই ধরনের কাজগুলা বট আইডির মাধ্যমে করার চেষ্টা করছে, তো এটা তো ঠিক না। না মানে এটা আমার কাছে খুবই লাগছে। আমি দেখলাম যে 3-4টা আইডি আসলে মানে ওর মধ্যে কিছু নাই, তার মানে এটা শুধু খোলাই হয়েছে শুধু এই কমেন্টগুলো করার এই জন্য। কমেন্টগুলো করার জন্য মানে খুবই এটা খুব এবং এক একজনের কাছে নাকি 15টা 20টা 25টা করে আইডি, মানে একটাই সে তারা খুলে এবং দেখবেন যে ঘটনা কি ঘটছে এটা পড়ারও প্রয়োজন বোধ করে না। একজনে একটা লিখছে, তারও লিখতে হবে, সে ওইখানে নেগেটিভ প্রতিযোগিতায় কিভাবে ফার্স্ট হওয়া যায় ওই চিন্তাটা করে, সে আরও জঘন্যভাবে লিখবে, আরও জঘন্যভাবে লিখবে, মানে এইটার কোনো শেষ নাই। না। আমার যে কারিনা কায়সার মারা গেল কিছুদিন আগে, আমি দেখলাম যে কারিনা কায়সার আমাদের কায়সার হামিদ ভাইয়ের মেয়ে। মেয়ে যার মেয়ে সে বোঝে, অন্য কেউ বুঝবে না। তো যাই হোক, মেয়েটা মারা গেছে, সে মেয়েটার পলিটিক্যাল কি পরিচয় বা সে কি কোনো এখন ইনফ্লুয়েন্সার, কোনো কিছুই আসবে না তার জীবনে। কিন্তু আমি নিচে দেখলাম গণহারে আলহামদুলিল্লাহ লেখা। তা আমি খুবই কষ্ট পাইছি। আমি যে আমি এই মেয়েটাকে আমি পার্সোনালি চিনতাম কিছু, তার প্রোগ্রাম আমি দেখিনি, কিন্তু একটা ওয়েব ফিল্ম করছিল, ওয়েব ফিল্মটা খুব সুন্দর অভিনয় করছিল সে চরকিতে। আমি দেখছি যে সে খুব মানে খুব ইজি তার উপস্থাপনা, ডেলিভারিটা ইজি। তো এত আলহামদুলিল্লাহ কেন? মানে একটা মানুষ মারা যাবে আলহামদুলিল্লাহ লিখবে। আবার একজনকে আমি আওয়ামী লীগ করতো একটা লোককে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো আপনারা লিখছেন, কারণ মেয়েটা হচ্ছে ওই ইসের সময় ওই 5ই আগস্টের সময় গণভবন থেকে একটা এরকম সংক্রান্ত কোনো, কিন্তু আসলে সেটাও নাকি নাই। হ্যাঁ, সেটাও নাকি তারা ইচ্ছা করে নিজের জিনিসটা দিয়ে ছবি তুলে ছেড়ে দিছে একটু মজা করার জন্য। আমি তারপর বললাম যে ধরলাম যে সে এটা করছে, বা ধরেন সে এরকম তো অসংখ্য, মানে অসংখ্য না, বেশিরভাগ মানুষই তো রাস্তায় নেমে আসছিল। হ্যাঁ, এবং এখন এই মেয়েটাও নেমে আসছিল, ওর বাবাও নেমে আসছিল, মাও নেমে আসছিল। ওর বাবা মার উপর আপনার ধরেন রাগ থাকতে পারে, কিন্তু এই মেয়েটা মারা যাওয়াতে আপনারা এই আলহামদুলিল্লাহ লিখতেছেন, এটা কি কোনো ধর্মীয় কালচারে পড়ে? এটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা বয়স্ক মানুষকে আমি বলছি। তো উনি আমাকে অ্যান্সার দিল মজার। উনি বলে কি যে আমাদের মতিয়া চৌধুরী মারা যাওয়ার পরে আপনি দেখবেন যে পাতার পর পাতা আলহামদুলিল্লাহ, এবং তাকে অশ্রাব্য ভাষায় মারা যাওয়ার পরে একটা মানুষকে যে লিখতে পারে। তা আমি বললাম যে আপনি ঘৃণার বদলে কি আপনি ঘৃণা বলবেন? আমি আসলে মানে আমি জানি না। এখান থেকে তো একজনের আসলে যে কেউ একজনের অফ হতে হবে যে কোনোভাবে, যদি রাষ্ট্রকে চায়, যদি কালচারটাকে চায়, যদি কালচার ডেভেলপ করতে চায়। আপনি আমার একটা হাত ভেঙে দিলেন সুযোগ পেয়ে, আমি আবার সুযোগে থাকলাম, আমি আপনার 2টা হাত ভেঙে দিলাম। আপনি আমার একটা পা ভেঙে দিলাম, আমিও আপনার 2টা পা ভেঙে দিলাম। এটা তো একটা শেষ আছে। তাতে কি হলো? আমিও নাই, আপনিও নাই, হলোটা কি? এই জায়গাটাই আমি শুধু চেষ্টা করি যে এই জায়গাটা থেকে আমাদের ফিরে আসতে হবে। এই যে পলিটিক্যালি আমি যদি বলি যে আওয়ামী লীগ একটা নির্বাচনবিহীন একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল। নির্বাচন দরকার নেই, এবং নির্বাচন দরকার আছে, মানে সে তাদের গৃহপালিত লোকদের নিয়ে নির্বাচন করবে। তো এর ফলে হলো কি, বিএনপিকে একদম কোণঠাসা করা। এই কোণঠাসাটা যদি না করতো তাহলে কি তাদের পরিণতি এরকম হতো না? আপনি দেখেন, আমি আপনাকে আপনার কথা রেশ নিয়ে বলছি। 91-তে আওয়ামী লীগ একটা স্মার্ট বিরোধী দল ছিল, স্মার্ট বিরোধী দল। 96-তে বিএনপি একটা স্মার্ট বিরোধী দল ছিল 116টা আসন পেয়ে। 2001-এ আওয়ামী লীগ একটা স্মার্ট বিরোধী দল ছিল 58-র উপরে 60-70টা আসন পেয়ে, 58টা সম্ভবত। 2001-এর পরে তার নির্বাচন হলো না,
তারপরে নির্বাচন চাপিয়ে দেওয়া হলো, বিএনপিকে নির্বাচন করতে দেওয়া হলো না, বিএনপি কোনো মতো একটা গছায় দিল। তারপরে 14তে নির্বাচন হলোই না বিনা ভোটে, 18তে তারা নিশিরাতে নির্বাচন করলো, 24-এ আবার তারা পাতানো, কোনো লোক নাই জন নাই, 1 ঘন্টার ডিফারেন্সে 27% থেকে 42-44% চলে গেল ইসি। তো এই যে নির্বাচন না করার যে ইটা, অথচ তার আগে দেখেন একবার বিএনপি আসছে, একবার আওয়ামী লীগ আসছে, একবার বিএনপি আসছে, তারপরে আওয়ামী লীগ আসছে। এতে হয়েছে কি, কিছুটা হলেও ডেভেলপমেন্ট আসছে, ভালো কিছুটা development হলেও ছিল। প্রতিযোগিতা ছিল। তা এরপরে যখন আওয়ামী লীগ নিল আর দিল না, তখন কি হলো, আজকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে হলো। বিএনপি কষ্টসৃষ্টে যেভাবে টিকে ছিল, এর মধ্যে বিএনপি তো গুপ্ত রাজনীতি জীবনে শেখেও নাই, দেখেও নাই, করেও নাই। যারা গুপ্ত করলো তারা হয়তো বা একটা লাইনে যেতে পারলো, কিন্তু নিজেকে ধ্বংস করে তারপরে যেতে হলো। আজকে গুপ্তদের অবস্থানটা কি? গুপ্ত, সে তার নিজের নামটা প্রকাশ করতে পারে না, সে কে। তা এটার চেয়ে তো জঘন্যতর কোনো ইতিহাস আর হতে পারে না। এটার চেয়ে জঘন্যতর যে আপনি কে, আপনি অঞ্জনাইজ, আপনি আপনার নামটা বললেন না, আপনি আমার নাম দিয়ে চালায় গেলেন। আগে বড় বড় সম্পাদকদের দেখতাম যে বিভিন্ন নামে তারা সম্পাদকীয় লিখতো, কিন্তু কে লিখতো এটা কিন্তু সবাই জানতো, জানতো, কিন্তু এটা একটা সৌন্দর্য থাকতো যে এটা অমুকের লেখা ছিল। কিন্তু এখন যে গুপ্ততার মধ্যে, এখন তো সবটুকু আবৃতে ঢেকে ফেলছে, শুধু তার কণ্ঠটা, সে যা পরিচয় দিবে সেটাই। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে, এই তুমি চুপ, যদি আরেকবার কথা বলো তাহলে কিন্তু আমি গুপ্ত বলতে বাধ্য হব। কারণ এটাই সত্যি, কারণ আমরা বড় জোর সন্দেহ করতে পারি, আমরা অবশ্যই দিয়ে বলতে পারি না যে ঘটনাটা তো নাও হতে পারে। তো এই যে পর্যন্ত সে স্বীকার না করবে, গুপ্তরা দেখেন যে পর্যন্ত তারা স্বীকার করেছে, আওয়ামী লীগকে বিদায় করে দিয়ে আওয়ামী লীগে যারা ছিল ওই কয়েকজন স্বীকার করেছে, এখন তাদের টাইম শেষ। তাতে কি হয়েছে, তারা মুনাফেক হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু অন্য দলের, আপনার বিএনপি বলেন, মধ্যপন্থা আরও দল আছে, ডান বলেন, বাম বলেন, সবখানেই। আমি একজন ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলেকে আমি পছন্দ করি, তার বক্তৃতা, কণ্ঠ, স্লোগান আমার ভালো লাগে। তো সে বাম করে, আমি বামের এক নেতার সাথে টকশোতে আমি বলছিলাম যে আপনার এই ছেলেটাকে আমার খুব পছন্দ, তার কার্যকলাপ, ভোকাল। তো তখন উনি কোনো কথা বললেন না ও সেই দিন। তারও মাস দুয়েক পরে আমাকে বলল, আপা আপনি একদিন বলেছিলেন না ওই ছেলেটাকে আপনার পছন্দ। আমি বললাম হ্যাঁ। বলে যে ওকেও আমরা সন্দেহ করি যে সে গুপ্ত, অথচ ছেলেটা আপনার ধর্মে হিন্দু। আপনি চিন্তা করেন যে বাম রাজনীতিতে আপনি চিন্তা করেন যে সেখানেও যদি সন্দেহের ঊর্ধ্বে না উঠতে পারে, তাহলে এই গুপ্ত আমাদের পরিবেশকে কতটা দূষিত করেছে। এই গুপ্ত পরিবেশ আসলে কোথায় চলে যাবে আমরা জানি না, আমাদের সময় শেষ হয়ে গেল। আমার অনেক ভাল লাগছিল কথা বলতে বলতে, হয়তো আরও কিছুক্ষণ বলতে পারলে ভালো লাগতো। আপনাকে একটু আপনাকে অনেক মানে অভিবাদন জানালাম আপনার এই সংসদ সদস্য হওয়ার জন্য, এবং আমি আশা করি আপনি অনেক কিছু আমাদের জন্য করতে পারবেন। একটা ব্যাপার একটু শুধু আমি দেখবেন যে আমাদের সংস্কৃতি শিল্পটা, এটা যদি ভালো হয়, মানে সংস্কৃতি কিন্তু সামনের দিকে দেখায়, এটার ব্যাপারে হয়তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে একটু কিছু বলতে পারেন যে উনি একটা দিক নির্দেশনা দিতে পারে যে এইভাবে, বা আমাদের কাছ থেকে কিছু শুনতে পারে। আমরা তো এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আমি এইটুকু বলে যেতে পারি আপনাকে আজকে, আমি চাই দেশের পরিবর্তন হোক, ভালো পরিবর্তন হোক। সেই ভালো পরিবর্তনের জন্য সংস্কৃতি কিন্তু সবার আগে থাকে, সবার আগে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এইটুকু করতে পেরেছে, আপনাদের জন্য কি করতে পেরেছে জানি না, এইটুকু করতে পেরেছে যে আপনার পয়লা বৈশাখে আপনার চারুকলাটাকে অন্তত উন্মুক্ত করতে পেরেছে। এইবারের চারুকলাটা অন্তত নির্ভয়ে তারা মঙ্গল শোভাযাত্রা বলি, আর মঙ্গল যাত্রা বলি, আর বৈশাখী যাত্রা বলি, যেটাই বলি না কেন, সেটা হতে পেরেছে। আমি কিন্তু ভীষণ খুশি এই ব্যাপারে। তো এবং আমি চাই আপনাদেরকে নিয়ে কথা বলতে, আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে যদি আপনারা বলেন, আমি সংসদে উপস্থাপন করব। ডেফিনেটলি অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকের মতো আমরা শেষ করে ফেলবো এখনই। আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা সবসময় খুব তারকাদের সাথে কথা বলি। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব তারকা আমাদের মনিয়াপার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ, অভিবাদন। আজকের মতো শেষ করছি।